হুঁশিয়ারি করলো মালাকে যেন না আনে। তবে সালেহার কথায় শাহিদের মাথায় বাজ পড়ল। মাহাতের দিকে তাকালো তৎক্ষণাৎ। নাজির জানতে চাইল, কার সাথে? পশ্চিম পাড়ার রূপসী ভাইয়ের শালার সাথে। সাহিল আর কিছু না বলে চলে গেল। যাওয়ার আগে মাহাতের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে ভুলল না। মাহাতের কপাল জোরে এলো। শাহিদ অস্থির হয়ে উঠল। তার এই অস্থিরতা মাহাত, রাইসুল রহমান আর নাজিরও বুঝতে পারল। সকালে মাহাত তাদের সম্পর্কে বলেছে নাজিরকে। সে রাজিও হয়েছিল, কিন্তু এখন কি করবে? নুরুল আলমের সঙ্গে ভালো সম্পর্ক নেই, কোনো কথা শুনবে না। তাছাড়া বিয়ে এখনই। শাহিদ উঠে পড়ল, মাহাতের কাছে করুণ কণ্ঠে বলল, কিছু একটা করো। নিধিকে না পেলে আমার জীবন বৃথা হবে। সব হারানো আমার ভাগ্যেই কেন আসে? মা বাবা, এখন প্রিয় মানুষকেও হারাতে বসেছি। ভাগ্য আমার বেলায় কেন নিষ্ঠুর হয় বলো তো? মাহাত সকলকে কিছু কথা বুঝিয়ে বলল। নাজিরকে চোখের ইশারায় কিছু একটা বোঝালো। তারপর সকলে মাতব্বর বাড়ির দিকে এগিয়ে গেল। সাহিত্যের বুক কাঁপছে ভয়ে। নিধির অবস্থা কেমন ভেবে কুল পাচ্ছে না একটু। মাহাত সান্ত্বনা দিয়ে বলল, আমরা আছি, নিধি তৈরি হবে, কথা দিচ্ছি। আব্বা, আমি ওনাকে কিছুতেই বিয়ে করব না। আপনি আমাকে না জানিয়ে কিভাবে বিয়ে ঠিক করলেন? আমার মতামত তো দূর জানানোর প্রয়োজনটুকু মনে করলেন না। নুরুল আলম কথা কাটাকাটিতে রেগে আছে। একের পর এক জবাব দিতে আছে নিধি। সে কিছুতেই বিয়ে করবে না। হুট করে সন্ধ্যার সময় লাল বেনারসি নিয়ে এসে নীরা পড়াতে লাগলো। কারণ জিজ্ঞেস করলেই বলল আজ তার বিয়ে। কার সাথে, কে, কিছুই জানে না সে। এক মুহূর্তের জন্য মাথায় আকাশ ভেঙে পড়ল যেন। স্তব্ধ হয়ে গেল। ভালোবাসার স্বীকৃতি পাওয়ার সময় এ কোন ঝড় নেমে এলো। নিধি নাকচ করে ঘর থেকে বের হতে চাইল, কিন্তু নীরা আটকে দিল। বলে দিল বের হতে নিষেধ আছে। এই বুঝি ভালোবাসে গড়া হৃদয়ের ঘর তাসের ঘরের মতো পরিণত হলো। নিধি ভয় পেল। আগমন ঘটল সাহেলের। ঘর বন্দি করে রেখে চলে গেল সেখান থেকে। নিধি চিৎকার করেও কাজ হলো না। শুনল তার চিৎকার। সাহেলা বেগমও নিরুপায়। কোনোভাবে নজিরকে খবর দেবেন এই উপায়ও পেল না, কারণ রূপসী তাকে নজরে রেখেছে। তারই সামনে বসে কুটিল হাসছে, যেন আস্ত ডাইনি। সব ধ্বংস করে তবেই ক্ষান্ত হবে। তারপর আগমন ঘটল নুরুল আলমের। ঘরের দরজা খোলার আওয়াজে নিধি দৌড়ে গেল। নুরুল আলমকে দেখে শুধালো, এসব কি হচ্ছে আব্বা? যা শুনেছ তাই সত্যি। তৈরি হয়ে এসো, নয়তো এমনি বিয়ে হবে। তখনই নিধি রেগে উপরোক্ত কথাটি বলে। নুরুল আলম এবার মেয়ের দিকে তাকালেন, শক্ত কণ্ঠে বললেন, মেয়েদের মতামত আবার কি? আমি তোমার খারাপ চাইবো না নিশ্চয়ই। কেন আব্বা? মেয়েরা কি মানুষ না? তাদের মতামত কেন নেই? বিয়ে করে সারা জীবন যে মেয়েটা থাকবে, সেই মতামত না দিলে আপনারা কেন দিবেন? মেয়ে হয়ে জন্ম নিয়েছি বলে কি পাপ করেছি, নাকি আপনার মেয়ে হয়েছে বলে? হাস। নিধি কথা শেষ করতে পারল না, তার আগেই কষিয়ে একটা চর পড়ল ওর গালে। শব্দ হলো বেশ জোরে। নুরুল আলম হিংস্র পশুর মতন গিজাচ্ছে। নিধি চরের ভারে নুয়ে পড়ল মেঝেতে। ব্যথা পেল হাতে, তবুও টু শব্দ করল না। নিধি আবার গর্জে উঠে হুঙ্কার ছেড়ে বললেন, সম্মান নষ্ট করার আগে উচিত কাজ করেছি। মানে কি বলতে চাইছেন? নিধি মেঝে থেকে উঠতে উঠতে জানতে চাইল। ওর চোখে মুখে আগ্রহ। আলমিরার ভেতরে প্রেমপত্র থাকে, বাইরে গিয়ে ডলাডলি করতে প্রীতি কথা বলো পরপুরুষের সাথে, এটা নষ্টমী নয়? নিধি স্তব্ধ হয়ে গেল। ভেতরে ভেঙে আসলো। এমন কথাও শুনতে হলো? সে নষ্টামি করে? আর তিনি বা চিঠির কথা জানলো কি করে? তখনই নজর পড়ল জানালার দিকে। রূপসী আর নীরা দাঁড়িয়ে আছে। রূপসী হাসছে নিঃশব্দে। যে হাসি তার এই পরিণতির কারণ বোঝাচ্ছে। নিধি সোজা হয়ে দাঁড়িয়ে নুরুল আলমের দিকে তাকিয়ে স্পষ্ট জানিয়ে দিল, আমি কোনো নষ্টামি করিনি, তবে হ্যাঁ, পাপ করেছি এ বাড়িতে আপনার সন্তান হয়ে জন্ম নিয়ে। ভালোবাসা কোনো পাপ নয়। পাপ কিছু মানুষ বানায়, কিন্তু সবাই নয়। আমি বিয়ে করলে সাইদকেই করবো আব্বা। নুরুল আলম আরেকটা থাপ্পড় মারলেন নিধির গালে। কর্কশ কণ্ঠে বলল, তোমার হাদিমকেই বিয়ে করতে হবে। এবার নিধি দমল না, ভয়ও পেল না। চর খেয়েও স্থির রইল। চিৎকার করে বলল, মাতব্বর বাড়ির কিছু কাপুরুষ স্ত্রী আর কন্যার গায়ে হাত তোলা ছাড়া আর কি পারে? নুরুল আলমের মাথায় আগুন ধরানোর জন্য এই একটা কথাই যথেষ্ট ছিল। এই বুঝি কুরুক্ষেত্র বাঁধবে। তার আগেই রূপসী এসে আটকালো। শ্বশুরকে কানে কানে কি যেন বলল। তারপর উনি বেরিয়ে গেলেন। নিধির উদ্দেশ্যে বলে গেল, তৈরি না হলে এমনি নিয়ে আসবে একটু পর। মাতব্বর বাড়ির মান সম্মান ধুলে মিশতে দেব না।
নুরুল আলম বেরিয়ে যেতে নিধি রূপসীর দিকে গরম চোখে তাকালো, রাগত স্বরে ভাঙা কণ্ঠে জানতে চাইল, আপনি এসব বাড়াবাড়ি করে লাগিয়েছেন না? আপনি ছাড়া কেউ এসব কুরুচিপূর্ণ কথা বলতেই পারে না। নোংরামি আপনার ভিতরে, এই জন্য সবাইকে এক ভাবেন। রূপসী শব্দ করে হেসে উঠল, কানে কানে ফিসফিস করে বলল, গলা নিচু করে কথা বলেন ননদি, তোমার চাবিকাঠি এখন আমার হাতে। রূপসী বেরিয়ে গেল। নিধি জোরেই বলল, জীবন গেলেও অন্য কাউকে বিয়ে করব না। শিউলি শুয়ে পড়েছিল। হঠাৎ দুয়ারে ঠকঠক আওয়াজে উঠে পড়ল। ঘর থেকে বেরিয়ে দেখে কেউ একজন দুয়ার থেকে চলে গেল মাত্র। শিউলি করিম মিয়াকে শুধালো, কে আব্বা, কি বলতে আইছে? করিম মিয়া উঠোনের দিকে আস্তে আস্তে কিছুটা চিন্তিত কণ্ঠে বলল, নিধিমার নাকি আইজ বিয়া যাইতে কইল মাতব্বর। হঠাৎ বিয়া কোন আয়োজন ছাড়া বুঝতাছি না কিছু। শিউলি অবাক হলো, আবারও শুধালো, কার সাথে আব্বা? ওই পাড়ার হামিদকে চিনো না? তার সাথে, কিন্তু পোলাটা বেশি সুবিধার না, জমাজমি আছে একটু। তবে মাতব্বরের 100 ভাগের 20 ভাগও হবে না। এমন পোলার লগে মাতব্বর বিয়া দিতেছে কেন বুঝবার পারছি না। শিউলি বিস্ময় নিয়ে দাঁড়িয়ে রইল। লোকটাকে শিউলিও চেনে। কেমন যেন লোভাত দৃষ্টি দেখলেই ঘৃণা লাগে। এমন মানুষের সঙ্গে হবে নিধি আপার বিয়ে? শিউলি মেনে নিতে পারল না। নিধি কাউকে পছন্দ করে, এতটুকু সে জানে, কিন্তু কে তা জানে না। তবে নিশ্চয়ই নিধি আপার বিরুদ্ধে বিয়ে। শিউলির মন আনচান করে উঠল। করিম মিয়া ততক্ষণে ফতুয়া গায়ে দিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। শিউলি আবদার করল, আমিও যাই আব্বা, নিধি আপারে একবার দেখমু বউ সাজে। আচ্ছা আমি না দুয়ার বন্ধ কইরা দে। বলে বাড়ি থেকে বেরিয়ে গেল মেয়েকে সঙ্গে নিয়ে। মাতব্বর বাড়িতে মানুষের আগমন ঘটছে। গ্রামের মানুষদের বিয়ে পড়ানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সকলে আসতে শুরু করেছে সবে। মাহাদ, নাজির ও রাইসুল রহমান মাতব্বর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। শাহিদ আর জিহান গেছে তাদেরই বাড়ির একটা জিনিস আনতে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিহান আর শাহিদ তখনই হন্তদন্ত হয়ে আসলো। ওরা তিনজনে ওদেরই অপেক্ষা করছিল। শাহিদের হাত ভয়ে কাঁপছে। শাহিদ কিছু বুঝতে পারছে না, ভাবতে পারছে না কিছুই, শুধু যে যা বলছে তাই শুনছে। মাহাত শাহিদের হাত থেকে জিনিসটা নিয়ে একটা কাপড়ে পেঁচিয়ে আড়াল করলো। তারপর মাতব্বর বাড়ির ভেতরে প্রবেশ করলো। ওরা গিয়ে দেখলো বরবেশে বসে আছে এক লোক, যে নাজের ব্যতীত সকলের কাছে অপরিচিত। মাহাতের কাছে অপরিচিত হলেও একেবারে দেখা মানুষ। এর মধ্যে শিউলির আগমন ঘটল। বাড়ি থেকে বের হতেই পথে মালার সঙ্গে দেখা হয়েছিল। ও সবটা বলেছে, তাইতে দৌড়ে আসলো এখানে। মাহাত চোখের ইশারায় নিধির কাছে যেতে বলল। ওই মালাকে বলে এসেছিল শিউলিকে বুঝিয়ে বলতে এবং কি করতে হবে তা জানাতে। শিউলি মাথা নাড়িয়ে চলে গেল সেদিকে। কিন্তু বিপত্তি ঘটল। ঘরে রূপসী আর নীরা দাঁড়িয়ে আছে। নিধি কাঁদছে আর কিছু বলছে। শিউলি ওদের দেখে থেমে গেল। ঘরে গেলে নিশ্চিত বের করে দিবে, তাই উপায় খুঁজল। তারপর একজনকে দিয়ে রূপসী আর নীরাকে ডেকে বলল, নুরুল আলম ডাকছেন, ওদের জরুরি, এখনই যেতে বলেছে। পাহারা হিসাবে সে থাকবে। ওরা দুজনে তবুও সতর্কতায় বাইরে থেকে দুয়ার লাগিয়ে দিয়ে গেল। তাছাড়া চারিদিকে মানুষ, পালানোর পথ নেই। ওরা যেতে শিউলি দুয়ার খুলে ঘরে ঢুকলো। নিধি ওকে দেখে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, সাইদকে বলে দিস শিউলি, তার নিধি অন্য কারো হবে না, কবুল কেবলমাত্র তারই নামে পড়বে, নয়তো এই জীবন বিসর্জন দিব। শুধু শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব, কতটা জোর করতে পারে আমিও দেখব। আপা শান্ত হও সাইদ, নাজির ভাই উনি সকালে এসছেন, তোমাকে কিছু করতে হবে না, ভরসা রাখো। শিউলির কথায় একটু আশার আলো দেখল। তখনই নীরা এসে হাজির হলো। ওকে দেখে প্রচণ্ড রেগে গেল। শিউলি বুঝতে পারল না তার কথার অর্থ, তবে ও আর দাঁড়ালো না, চলে গেল বিয়ে পড়ানো হবে সেই আসরে। গিয়ে দেখতে পেল মাহাত জমিদারি যুগের এক বিশাল তরোয়ার ধরে আছে হামিদের গলায়, আর প্রশ্ন করছে, বল, সামনে দাঁড়িয়ে থাকা মহিলার সঙ্গে তোর অবৈধ সম্পর্ক আছে? মাহাতের এই কথায় মুহূর্তে সকলের মধ্যে বাজ পড়ার মতন পরিবেশ সৃষ্টি হলো। শুরু হলো হইচই, কানাঘোষা। সাহেল রেগে মাহাতকে ছাড়াতে আসলো। নাজির গিয়ে বাধা দিল। হামিদ ভয়ে গলায় হাত দিয়ে আছে, বলছে, না, আমার কারোর সঙ্গে সম্পর্ক নেই। মাহাত তলোয়ার আরেকটু চেপে ধরল। হামিদ গলায় ব্যথা অনুভব করলো। মাহাত দাঁতে দাঁত পিষে বলল, মিথ্যা বলবি না, আমি কাল রাতে তোদের দুজনকে একসাথে নির্জন জঙ্গলের পাশে পুরনো বাড়িতে দেখেছি। হামিদ চমকে উঠল, ভয় আরও বাড়ল। তাকালো সামনে রূপসীর দিকে। দুজনের ভয়ে গলা শুকিয়ে আসছে।
মাহাত কিভাবে জানলো? দেখলো বলে ভাবলো। সাহেল হুঙ্কার ছাড়ছে। আমার বউয়ের নাম আর একটা মিথ্যা বললে খুন করবো তোকে। মাহাত তার কথা কানে নিল না। হামিদকে আবারও বলল। তাড়াতাড়ি স্বীকার কর, নয়তো তলোয়ার চালিয়ে দিব। ধারালো তলোয়ারের আগা সামান্য চামড়ায় লাগতেই কেটে গেল একটু। রক্ত বের হলো সামান্য। হামিদ আহ বলে চিৎকার দিল। নুরুল আলম কোথাও থেকে ছুটে আসলো। নুরুল আলমের পিছনে নীরা আর নিধিও রয়েছে। গ্রামের সকলে তামাশা দেখছে, একে অপরের সঙ্গে এসব নিয়ে আলোচনা করছে, কেউ আবার হাসছে। মাহাত কারো কথা কানে না নিয়ে হামিদকে হুঁশিয়ারি করলো। শেষবার বলছি, বল। তখনই রূপসী নাটক শুরু করলো। নুরুল আলম আর সাহেলের সামনে গিয়ে কেঁদে উঠল। দেখুন বাবা, উনি আমার উপর মিথ্যা দোষারোপ করছেন। সেদিন আমাদের বাড়ি আসার পর আমাকে কুপ্রস্তাব দেওয়াই রাজি হয়নি বলে আমাকে ফাঁসাতে চাচ্ছে। মুহূর্তেই হতভম্ব হয়ে গেল নাজির, মাহাদ, জিহান সহ সকলে। সাহেল রেগে মাহাদকে একটা ঘুষিও মারল। শাহিদ জোরে একটা লাথি মারল হামিদের কোমরে। ও এতক্ষণে সবটা বুঝতে পারল। মাহাদের থেকে তলোয়ার নিয়ে চেপে ধরল জোরে। হামিদ যেন বুঝতে পারল খুব শিগগিরই গলা কেটে পড়বে। তখনই ভয়ে বলে উঠল। হ্যাঁ আমি বলছি। সকলে ওর দিকে দৃষ্টি দিল। উত্তর শোনার আগ্রহে তাকালো। রূপসী ভয়ে শীতেও ঘেমে গেল। থামানো কিংবা পালাবার কোনো পথ নেই বুঝতে পারল। হামিদ তার দিকে চেয়ে ভয়ে ভয়ে বলল। হ্যাঁ, তার সঙ্গে আমার অবৈধ সম্পর্ক আছে। কেউ অবাক হলো, কেউ বা অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে রইল। এবার নাজির লাথি মেরে বলল। তার বল, এই নটি কেন এই বাড়ি বউ হয়ে আসলো, আর তুই কেন নিধিকে বিয়ে করতে আসলে? সবটা রূপসীর সাজানো খেলা ছিল। সম্পত্তির লোভে সাহেলকে বিয়ে করেছে। সাহেল যা বলতো তাই শুনতো বিয়ের আগে। টাকা পয়সা গহনা সব দিত এনে। আমি রূপসীর থেকে পেতাম সব। নামমাত্র সাহেলের সঙ্গে সম্পর্ক ভালো আমারে বাঁচত। নিধির সঙ্গে বিয়ে হলে এই বাড়ির ঘর জামাই হয়ে থাকতে পারবো। কাজ হয়ে গেলে আমরা দুজনেই সব নিয়ে দূরে চলে যাব। এটাই সাজানো ছিল। সাহেল স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কথা হারিয়ে ফেলেছে। নুরুল আলম শুধু শুনে যাচ্ছে। রূপসী তখনই জোর গলায় বলল। মিথ্যা, সব মিথ্যা। তুমি ভয়ে মিথ্যাও কেন বলছো হামিদ? নাকি তোমারও আমার উপর নজর ছিল এজন্য মিথ্যা বলছো? নিধি তখনই তীব্র বেগে এসে কষিয়ে একটা চড় মারল। বলল। মিথ্যে নয়, সত্যি। সেদিন আমিও আপনাদের বন্ধ ঘর থেকে একসাথে বেরোতে দেখেছি। আপনার শাড়ি চুল এলোমেলো ছিল। প্রশ্ন করলে মিথ্যা বলেছেন। ঘরে গল্প করছিলেন শুধু। কেউ পরপুরুষের সঙ্গে দরজা বন্ধ করে গল্প করে? চারিদিকে হইচই আরও বাড়ল। নুরুল আলম সম্মান হারানোর ভয় পায়, সেটাই আজ হলো। এর সঙ্গে প্রকাশ পেল আরও এক সত্য ঘটনা। রূপসীর পেটের সন্তান সাহেলের নয়, হামিদের, যার স্বীকৃতি নেই। অবৈধ সন্তানকে সাহেলের ওপর চাপাতে বুদ্ধি করে বিয়ে করেছে, যাতে সন্তানের লোভে আরও হাতের মুঠোয় রাখতে পারে। 10 মাসের আগে 7 মাসের সন্তান হলে আল্লাহর রহম বলে চালিয়ে দিত, এমনটা সাজিয়ে রেখেছিল। কানাঘুষো শেষে নুরুল আলম রাগে চাবুল মারতে শুরু হামিদকে এবং রূপসীকে গ্রাম ছাড়া করার নির্দেশ দিল। চাবুক তাকেও মারতে চেয়েছিল, তবে মাহাত আটকে দিয়েছিল। একজন নারী যতই খারাপ হোক, তার গায়ে আঘাত করার অধিকার তাদের নেই। শাস্তিস্বরূপ ওদের বিয়ে দিয়ে গ্রাম ছাড়া হতে হবে দুজনকে। এখনও বিধাননগরের আশেপাশে তাদের যেন না দেখা যায়, এই নির্দেশ দিল নুরুল আলম। এত ঝামেলার মধ্যে একটা ভালো কাজ হলো, সাঈদ আর নিধির বিয়ে। সবটা স্বপ্নের মতো ছিল, কল্পনা বোধ হয় এত তাড়াতাড়ি হয় না। নুরুল আলম শেষে আর কথা বলতে পারেননি। মেয়ের সম্মান সাথে এই বাড়ির সম্মান রক্ষার্থে বিয়ে দিতে অমত করল না। আর না মুখ আছে মেয়ের দিকে তাকানোর। কাল রাতে মাহাদ না দেখলে আজ কি হতো? একটা নোংরা খেলার শিকার হতো নিধির জীবন। সাঈদ হারাতো ভালোবাসা, নিধি হয়তো জীবন শেষ করার সিদ্ধান্তেই অটল থাকতো। সব শেষে পরিণত হতো ধ্বংস, কিন্তু সবটা কল্পনায় সুন্দর হয়েছে। এমনটাই তো ওরা চেয়েছিল। আল্লাহ সহায় থাকলে সবই সম্ভব, আর পাপ কখনো লুকিয়ে রাখা যায় না। একদিন ঠিকই বেরিয়ে আসে, শুধু সময়ের অপেক্ষায়। বিয়ে পড়ানো শেষে নিধি সাঈদের হাত ধরে মাতব্বর বাড়ি থেকে বেরিয়ে আসলো। শুধুমাত্র মায়ের থেকে বিদায় নিল, বাবা ভাইয়ের দিকে তাকালো না পর্যন্ত। নুরুল আলম নীরবে দেখে গেলেন, মাথায় এখনও সবটা ঘুরপাক খাচ্ছে। সাহেল কাঁধে কয়েকটা লাথি মেরেছে, তারপর বেরিয়ে গেছে বাড়ি থেকে। মাহাদ, নাজির আর জিহান সাহিদ আর নিধিকে নিয়ে এসে দাঁড়ালো মাতব্বর বাড়ির সামনে, যেখানে মালা আর পাপিয়া তাদের অপেক্ষায় আছে।
নিধিকে শাহিদের সঙ্গে দেখে ওরা দুজনে খুশি হলো। শিউলি নিধির পাশে আছে। নাজির এসে নিধির সামনে দাঁড়িয়ে বলল, তোর ভাই আছে না, তুই আমার বাড়ি থাকবি। শুধু জন্ম দিলেই পিতা হওয়া যায় না, এটা মেনে নিবি।